ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের খোমেনির গ্যাংদের যে যুদ্ধ আসন্ন, সেটা এই যুদ্ধ কোন দিকে যেতে পারে এবং মধ্যপ্রাচ্য সহ পাকিস্তানের ভবিষ্যৎ কি এই যুদ্ধে? আসলে ইরান আমেরিকার যুদ্ধে শুধুমাত্র যে মধ্যপ্রাচ্য পাকিস্তানেরই ভবিষ্যৎ নির্ধারণ করে তা নয়। সারা পৃথিবীতে এর প্রভাব পড়বে, কোনো সন্দেহ নেই। আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধের পরে, ইউক্রেনের যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধের পরে সেখানে সারা পৃথিবীতে খাদ্যের দামে প্রভাব পড়েছে। কারণ ইউক্রেন ছিল পৃথিবীর একটি গোডাউন নামে পরিচিত, খাদ্য গোদাম নামে পরিচিত। প্রিয় দর্শক, আমি অসুস্থ থাকার কারণে কিছুদিন অনলাইনে থাকতে পারিনি। যারা আমার অনেকেই অনেক জায়গায় অনেকেই আমার খোঁজ করেছেন, অনেকেই ফোন করেছেন, হয়তো ধরতে পারিনি বা ধরিনি অসুস্থ থাকার কারণে। আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আশা করি এখন থেকে নিয়মিত আপনাদের সাথে আমার সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলোতে দেখা হবে। যদিও আপনারা জানেন আমার Facebook অ্যাকাউন্ট আ গায়েব করে দেওয়া হয়েছে। YouTube চ্যানেল টিকে থাকতে দেওয়া হয় না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বিভিন্ন চ্যানেলে আমাকে পাবেন। এছাড়া আমার এই চ্যানেলেও আপনারা মাঝে মধ্যে আপনারা এখন থেকে আমাকে নিয়মিত পাবেন। যেটা বলতেছিলাম, ট্রাম্পের যুদ্ধ, খোমেনির সাথে সংঘর্ষ আর ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যে কি ঘটতে যাচ্ছে? আমি জানি অনেকে বিশেষজ্ঞরা অনেক কিছুই বলেন। আমি কিছু সামরিক অফিসারকে বলতে শুনলাম যে আমেরিকা নাকি এই যুদ্ধে গিয়ে বিপদে পড়ে যাবে। কোনো সন্দেহ নাই, যারা সামরিক ব্যক্তিত্ব তারা আমার চাইতে বেশি বুঝেন। কোনো সন্দেহ নেই। তারা যুদ্ধক্ষেত্রে বুঝেন। কিন্তু রাজনীতি এবং কূটনীতি তাদের চেয়ে আমরা কম বুঝি না। কারণ যুদ্ধ শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ হয় তা কিন্তু না। আপনি শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন, পৃথিবী এখন ওই দিকে নাই যে আপনার শক্তি বেশি থাকলেই আপনি জিতে যাবেন, তা যেমন না। তেমনি আপনি যদি মনে করেন শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ হয়, তাও ঠিক না। কারণ সোভিয়েত ইউনিয়ন বা আজকে রাশিয়া, তার হাতে কিন্তু কম অস্ত্র নেই। কিন্তু সে যুদ্ধে জিততে পারতেছে না। কারণ কি? কারণ তার কূটনৈতিক ব্যর্থতা রয়েছে বা কূটনৈতিক শক্তিতে দুর্বল। আপনি দেখেন আজকে ভারতের বিরুদ্ধে সব দেশ, রাশিয়া ছাড়া, অপ্রিয় হলো সত্য। তার একটা বন্ধু রাষ্ট্র ছিল, সেটা হলো বাংলাদেশ। সেখানেও ভারত বিরোধী সরকার, তথাকথিত সরকারকে, এমনকি পাকিস্তানের বন্ধু সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। তাহলে একমাত্র দেশ এখন কি? রাশিয়া। তাছাড়া পৃথিবীর সকল দেশই ভারতের বিরুদ্ধে কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে কাজ করে যাচ্ছিল বা যাচ্ছে বা যাবে বা যা করছে। তারপরেও ভারত কেন টিকে আছে? কারণ ভারতের যে কূটনৈতিক শক্তি, এটা অনেক শক্তিশালী। অনেকেই বলে ভারত আ অর্থনৈতিকভাবে শক্তিশালী, ভারত সামরিকভাবে শক্তিশালী। অনেক সময় অর্থ কাজ করে না। অর্থ অনেক সময় কাজ করে না। অনেক সময় অস্ত্রও কাজ করে না। অস্ত্র কেন কাজ করে না, তার প্রমাণ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। তার হাতে অজস্র অস্ত্র। পৃথিবীতে এত পারমাণবিক অস্ত্র রাশিয়ার হাতে। সে চাইলে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে ফেলতে পারে। এমনকি প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন যে, "পৃথিবীতে রাশিয়ার জায়গা নেই, সেই পৃথিবীকে আমি অস্তিত্বে টিকিয়ে রাখবো।" হুমকি দিয়েছিলেন। এটা এমনি দেন নাই। কিন্তু সবসময় অস্ত্র আপনাকে কাজ করবে না। সবসময় কাজ করে না। তারপর আমরা কি দেখলাম? সারা পৃথিবীতে যদি বলেন শুধু টাকায় কাজ হয়, তাহলে সৌদি আরব, দুবাই, কাতার এরা কাজ করতে পারতেছে না কেন? ভারত দরিদ্র রাষ্ট্র। ভারত কিন্তু খুব ধনী রাষ্ট্র না। ভারতের অর্থনীতি অনেক বড়। রাষ্ট্রীয় অর্থনীতি, জাতীয় অর্থনীতি অনেক বড়, কোনো সন্দেহ নাই। কিন্তু ভারত একটি দরিদ্র রাষ্ট্র। তার সাথে কেন পারতেছে না? কেন তার কাছে চলে আসতেছে ইউরোপ, আমেরিকা সহ? এমনকি সর্বশেষ ট্রাম্প তার কাছে, আপনারা হয়তো জানেন না, অনেকেই কেউ হয়তো জানেন যে সর্বশেষ ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট যে কথা বলেছে যে তার সাথে ডিল করা মানে মাদার অফ অল ডিলস। এই শব্দ এক বাক্যে কিন্তু ভারতের গুরুত্ব সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যদিও বাংলাদেশের বাঙ্গুদের কাছে ভারত কোনো রাষ্ট্রই না। যদিও বাংলাদেশের পাকিস্তানের পাঙ্গুর কাছে ভারত কোনো রাষ্ট্রই না। বিলওয়াল ভুট্টো পাকিস্তানের, অদ্ভুত ব্যাপার। ভুট্টো নাম, আচ্ছা সজীব ওয়াজেদ জয় কি লেখে যে শেখ সজীব ওয়াজেদ জয় বা জয় ওয়াজেদ, সজীব ওয়াজেদ জয় শেখ লেখে? লেখে না। কেন লেখে না? কারণ ওটা নানার বংশের পদবী। তাই সে লেখে না। কিন্তু বিলাল ভুট্টো পাকিস্তানের, ওটা হলো পাকিস্তানের প্রাপ্য বিলাল ভুট্টো। বিলাল ভুট্টোর দেখবেন নামের পিছিয়ে ভুট্টো লেখে। কেন ভাই? ওর বাপ হলো জারদারি। তো বংশ হলো জারদারি। ভুট্টো লিখবে কেন? ভুট্টো বেনুজের ভুট্টো লিখতে পারে। আমি আমার নানার পদবী লিখতে পারবো। যেমন আমার দাদার গোষ্ঠীর পদবী হচ্ছে শেখ, আমার নানার হচ্ছে মন্ডল। আমি কি মন্ডল, ফরিদ মন্ডল লিখতে পারবো? আমার নানার যতই যোগ্যতা থাকুক, পারবো না। যোগ্যতা থাকলেও পারবো না, না থাকলেও পারবো না। ওটা আমার মায়ের বংশগতি। কিন্তু বেলোয়াল ভুট্টো আরেক প্রাপ্য, ভারতের আরেক প্রাপ্য। ভারতের একজন প্রাপ্য আছে, নাম নেওয়া গেল না। পাকিস্তানের প্রাপ্য হচ্ছে বিলাল ভুট্টো। সে তো বলছে যে ভারত নাকি কিছুই না। এই যে সেইখানে যে ইউরোপে যে একটা এত
পর অনুষ্ঠান হয়ে গেল, আয়োজন হয়ে গেল। সেখানে গিয়ে বলছে ভারত নাকি কিছুই না। সে আবার নাকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল। সে আবার নাকি একটা দেশের দলীয় প্রধান। এরকম আকল দিছে পাকিস্তানের দলীয় প্রধানের। তার বাপ থাকতে সে দলের প্রধান। আচ্ছা যাই হোক সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম তো ওই বিলাল ভুট্টোর মাথায় এটা ঢুকে না তো বাংলাদেশের বাঙ্গু, পাকিস্তানের পাঙ্গু এদের মাথায় কি ঢুকবে? এদের কাছে মনে হয় ভারত কিছুই না। কিন্তু ভারত অনেক কিছু। ভারত পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রের মধ্যে একটা না। ভারত পৃথিবীতে সামরিক রাষ্ট্র একটা না। কিন্তু তার গুরুত্ব কিন্তু কূটনীতি। আমি বারবার আপনাকে বলি, কূটনীতি একটা ফ্যাক্টর। যেমন মনে করেন আমার এলাকায় অনেক বড় গুন্ডা আছে। মনে করেন আমার জেলায় বিরাট বড় গুন্ডা আছে। বিরাট বড় অর্থনৈতিকভাবে শক্তিশালী আছে ক্ষমতায়। কিন্তু আমার সাথে যোগাযোগ মানুষের বেশি মনে করে। সে আমার কাছে কিছু না। সে আমার কিছুই করতে পারবে না। পারবে না, পারেও নাই। আমাকে আমাদের জেলার লোকজন বলতো যে এর সাথে পারা যায় না কেন? আমি ক্ষমতাবান কেউ ছিলাম না বা এখনো ক্ষমতাবান না। কিন্তু আমার সাথে পারে নাই। আমাকে বহুবার বহু কিছু করার কেন পারে নাই? কূটনীতি। মানে আমি কূটনীতির সাথে তুলনা করলাম। ব্যক্তি সম্পর্ক। আমার সাথে ব্যক্তি সম্পর্ক খুব বন্ড ছিল, খুব শক্তিশালী। ক্ষমতাধরদের আমার সাথে ব্যক্তি সম্পর্ক খুব উন্নত ছিল, চমৎকার ছিল। আমার সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার। তো এই যে তার জন্য তারা আমাকে অনেক কিছু চাইলে করতে পারে না। তেমনি ভারত তাই। ভারত যত না অর্থনৈতিকভাবে শক্তিশালী, যত না সামরিকভাবে শক্তিশালী, তার চাইতে আমার দৃষ্টিতে, ঠিক আছে? আমার দৃষ্টিতে ভারত কূটনৈতিকভাবে শক্তিশালী, তার জন্য তার সাথে কেউ পারে না বা তাকে ক্ষতি করতে পারতেছে না। তো ভারতকে আপনাকে এখন প্রসঙ্গ হলো ইরান যুদ্ধে সবচেয়ে এখানে কিন্তু বিপদে পড়ে গেছে আসলে ভারত। এই আমেরিকা ইরান যুদ্ধে। ভারত মানে একটু চাপড়ে গেছে। কিভাবে? আমেরিকাও তার বন্ধু, রাশিয়াও তার বন্ধু, ইরানও তার বন্ধু। কারণ রাশিয়ার পরে সবচেয়ে বেশি তেল আনে কোত্থেকে? ইরান থেকে। ইরানে কিন্তু কিছুদিন যাবত তেল নেওয়া বন্ধ হয়ে গেছে। তার মানে কি আমেরিকার সাথে তার বন্ধুত্ব একটু গভীর হয়ে গেছে আগের চাইতে। সে কিন্তু এত হুমকি দেওয়ার পরেও, আমেরিকা এত হুমকি-ধামকি দেওয়ার পরেও সোভিয়েত রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করেনি, ইরান থেকেও বন্ধ করেনি। কিন্তু হঠাৎ করে সম্ভবত ১০ দিন হয়েছে ইরান থেকে তেল কিনে না ভারত। এটা কি আপনারা জানেন? কিনে না। তো ইরানের তেলের ক্রেতা কে? চায়না। আসলে ইরানে হামলা করা হচ্ছে ইরানকে উদ্দেশ্যে না। যেমন শেখ হাসিনাকে দুর্বল করা হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর জন্য নয়। এইখানে ভারত এবং চায়নাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তাদের আর্থ, সামাজিক, রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্যে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে। এখানে একটি মার্কিনীদের, আমেরিকানদের একটা ঘাঁটি হবে বা আমেরিকান পন্থীদের গোলামদের এখানে বসাবে সোজা ভাষায় বলতে গেলে। তেমনি ইরানের উপর হামলা শুধু ইরানকেই, অনেকেই বলতেছে ইসরায়েলকে রক্ষা করার জন্য ইরানের উপর হামলা। নো। এটা সম্পূর্ণ সত্য না, আংশিক সত্য। কোন সন্দেহ নাই ইরানকে কমজোর করতেছে ইসরায়েলকে নিরাপদ করার জন্য। এটা হলো আংশিক সত্য। কেউ বলতেছে তেলের জন্য। আরে ভাই তেলের কি আমেরিকার অভাব আছে? শুধু তেলের জন্য সব জায়গায় এটা আবার বামপন্থীদের প্রচার যে এই তেলের জন্য যুদ্ধ করতেছে। এই সোনা নেওয়ার জন্য যুদ্ধ করতেছে। আমেরিকার কি তেল আর সোনার অভাব আছে? আর কোনো কিছুর অভাব নাই। একটা উদাহরণ দেই। কামসূত্র নামে একটা বিশ্ববিখ্যাত যৌনগ্রন্থ আছে। যৌনগ্রন্থ না আসলে। আর ওইটা যদিও যৌনগ্রন্থ হিসেবে পরিচালিত। মানে পরিচিতি বেশি। কামসূত্র উপহার দিতে গিয়েছিল বিল ক্লিনটনকে। ভারতীয় একজন ব্যক্তির নামটা ভুলে গেছি এখন আমি। বিল ক্লিনটন কি বলেছিল জানেন? বলছে, "আমরা যৌনবিজ্ঞানে অনেক আগায় আছি। আমরা দৈনিকই করি। আমরা গড়পড়তায় পৃথিবীতে তারা নাকি ইন্টারকোর্স বেশি করে।" ঠিক আছে? এটা তার কথা। তেমনি এখন শুনেন। ওই তেলের কথা গল্প করেন, এটা বামপন্থীদের গল্প। বামপন্থীদের মগজ হইলো যে কওমি মাদ্রাসার ছাত্রদের মতো টাল। টাল বুঝেন? মানে বেকা। ওরা ওই যে উস্তাদে বইলে দিছে ওটার বাইরে যাবে না। যেন আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যেমন কওমি মাদ্রাসার ছাত্র আপনি যতই বুঝান। ওরা যদি খোদ আল্লাহ, রসুল জমিনে এসে বলে যে এটা ঠিক না, মানবে না। ওর উস্তাদে কি বলছে এটা রাইট। আপনি মানাই দিতে পারবেন না। তেমনি বামপন্থীদের মগজ কিছু টাল। তাদের বুঝ দেয় তেলের জন্য শুধু। আরে ভাই শুধু তেলের জন্য আমেরিকা যুদ্ধ করে। শুধু তেলের জন্যে। কই ইউক্রেন যুদ্ধ করছে, ইউক্রেনের সব সম্ভব না, এর রাজনৈতিক কিছু ব্যাপার আছে। স্ট্র্যাটেজির কিছু ব্যাপার আছে। এখানে চায়নাকে দুর্বল করার জন্যে ইরানে হামলা করবে। সৌদি আরব শুধু সবাই বলে যে ইসরায়েলকে নিরাপদ করার জন্যে ইরানে হামলা। নো! সৌদি আরব এবং দুবাই, কাতার এদেরকে নিরাপদ করার জন্যে ইরানে হামলা করবে। শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়। এই জিনিসটা বলতে লজ্জা পায়। এদেশের বুদ্ধিজীবীরা ভয় লাগে না, মাইর খাবে তো। তা আমার তো মাইর খাওয়ার ভয় নেই। ঠিক আছে? কারণ হলো যে আমি তো আর ওই শুধুমাত্র ওই যে টিভিতে মুখ দেখানোর জন্য আর বইসা থাকি না। যে আমি আমার সুবিধা মতো বলি না। আমি যা সত্য তাই বলি। কারো কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। শুধুমাত্র ইরানকে নিরাপদ করার জন্য আমেরিকা ইরানে হামলা চালাবে না। ইসরায়েলকে নিরাপদ করার জন্য না। সৌদি আরবকে নিরাপদ করতে। সৌদি আরবের প্রিন্স, আমার ফেসবুক পোস্ট এখন গায়েব করে, ফেসবুক থেকে খুললে এটা পাবেন যদি কখনো ফিরে পাই। সেখানে দেখবেন আমার লেখা অনেক আগেই লিখছি। সেটা সৌদি আরবের প্রিন্সের
প্রিন্সকে কোট করে লিখছি। সৌদি আরব প্রিন্স কি বলেছিল? আজ থেকে ৩ থেকে ৩ থেকে ৫ বছরের মধ্যে ঘটনা। আমার খেয়াল নাই তারিখটা। সালটা মনে নাই এখন। সম্ভবত ৪-৫ বছর হইছে। তিনি বলেছিলেন, "যদি আমেরিকা কখনো কোনদিন ইরানের উপরে আক্রমণ করে, সৌদি আরবের কোন আপত্তি থাকবে না।" এটা বহু আগেই বলা আছে। আর এখন হয়তো বলতেছেন সৌদি আরব তো বলছে, "আমরা ঘাঁটি দিব না, আমরা আকাশপথ ব্যবহার করতে দিব না।" আপনি দেখছেন ওখানে ঘাঁটি আছে কি নাই? এখনো তো সৌদি আরবে ঘাঁটি আছে। এখনো তো কাতারে ঘাঁটি আছে। এখনো তো দুবাইয়ে ঘাঁটি আছে। আমেরিকার ঘাঁটি নাই? কোথায় আমেরিকার ঘাঁটি নাই? দুবাইয়ে তো ইসরায়েলের সবকিছু ইসরায়েলের সব ব্যবসা-বাণিজ্য দুবাইয়ে আছে। আর আপনাকে যে দিবে না কে বলল? কে বলল? সৌদি আরবের প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা যখন বলবে কারো বাবার ক্ষমতা আছে মধ্যপ্রাচ্যের আকাশপথ ব্যবহার করতে দিবে না। সৌদি আরবের বাবার ক্ষমতা আছে ট্রাম্পের উপরে চোখ তুলবে। দুবাইয়ের আমিরের বাবার ক্ষমতা আছে ট্রাম্পের বিরুদ্ধে উপরে, উপরে তো বলবেই। উপরে তো অনেক কিছু বলবেই। তারা যে আগেই চুক্তি করে নাই কি বুঝলেন না? যে আগেই বলেন এরাই যে করাইতেছে না হামলা আপনি কিভাবে জানলেন? আপনি কিভাবে জানলেন যে এখানে দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরব মিলে হামলা করাচ্ছে না? কিভাবে জানলেন? অবশ্য বাংলাদেশের একটা শ্রেণী প্রচার চালায়। এটা জামাতি প্রচার। সেটা হলো ইরানে কোনদিন হামলা করবে না। কয় কেন? কয় ইরানকে ডর দেখাই তারা ইস্যু। আরে ভাই ইরানের দিয়ে ডর দেখানো লাগবে। সৌদি আরবের ডর দেখাইতে ইরান লাগবে। দুবাইয়ের সাথেই তো লেগে গেছে। কাতার দিয়েই তো লেগে গেছে। কাতারের সাথে আমেরিকার বিরোধ হয়ে গেছে। সেই ডর দেখাই তো অস্ত্র বিক্রি সম্ভব। ইরানের লাগবে? ইরানকে হামলা করবে তার কারণ ৩ টি। প্রথমত ইরানকে শায়েস্তা করবে। ১ম কারণ। দ্বিতীয় কারণ ইসরায়েল এবং সৌদি আরবকে নিরাপদ করবে এবং চায়নাকে সে দুর্বল করবে। কারণ চায়নাকে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। তার জন্যে ইরানের তেলের সিংহভাগ তেল চলে আসে কোথায়? ইরান তো তেল বেচতে পারে না। তার তো সারা পৃথিবীতে বৈধতা নেই। তার ক্রেতাকে সরি ভারত এবং চায়না সস্তায় তেল কিনে। তো এটা বন্ধ করে দিবে। তো ইরান থেকে তেল অলরেডি ভারত কেনা বন্ধ করে দিয়েছে। সম্ভবত ১ সপ্তাহ বা ১০ দিন হয়ে গেছে। আমি এক্সাক্ট ফিগারটা আপনাকে বলতে পারতেছি না। বন্ধ করে দিয়েছে ভারত। কেন করে দিয়েছে? নিশ্চয়ই আমেরিকার সাথে সিগন্যাল গোপন আলাপ হয়েছে। তার জন্যই তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে আ পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে। জয়শঙ্করজি যাচ্ছে। এটা কি জানেন তো আপনারা? যে জয়শঙ্কর খুব শীঘ্রই ভারতের থেকে আমেরিকাতে যাচ্ছে। কেন যাচ্ছে? ওইখানে তো তিনি মেয়ে বিয়ে দেওয়ার জন্য যাইতেছে না। একটা রাষ্ট্রদূত এই জয়শঙ্কর যে বাংলাদেশে হঠাৎ করে আকাশে ভিসা ছাড়াই বিমান দিয়ে উড়ে আসলো। উনি কি বাংলাদেশে কি হাঙ্গা করতে আসছিল জয়শঙ্কর? জি। না হাঙ্গা করতে আসে নাই। আবার আমেরিকাতেও তো তিনি কারো মেয়ে বিয়ে দিতে যাচ্ছেন না। নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। যাচ্ছেন এবং যাবেন। ভিতরে একটা ডিল হচ্ছে। আমি আপনাদের আগেই বলে দিয়েছি। এই আমেরিকা একদিন খুব শীঘ্রই এ আমেরিকা, আওয়ামী লীগ এবং ভারতের প্রিয়পাত্র হয়ে যাবে। আপনি নিশ্চিত থাকেন। আপনি নিশ্চিত থাকতে পারেন। জিওপলিটিক্স চেঞ্জ হতে আর আমেরিকার তো কোনো ভরসাই নেই। আমেরিকা যেকোনো মুহূর্তে যেকোনো কারো বন্ধু হতে পারে, শত্রু হয়ে যেতে পারে। কোনো ভরসাই নাই। ইউক্রেন তার এত বড় বন্ধু। তার সম্পদ গ্র্যাব করে নিয়েছে। গ্রিনল্যান্ড, ডেনমার্ক তার বন্ধু। ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে ডেনমার্ক। সে ডেনমার্কের সাথে সে বিরোধে চলে গেছে। দোস্তি পাক্কা খরচা আপনা। মার্কস কি বলেছে? পুঁজিবাদের ধর্ম কি? পুঁজিবাদের ধর্ম হচ্ছে সে প্রয়োজনে যত লাভ বেশি হবে সে তত ঝুঁকি নেবে। প্রয়োজনে সে আত্মহত্যা করতে যাবে। তার জীবনের বাজি লাগবে। তবুও সে তার লক্ষ্যে যাইতে চাইবে। ডেনমার্ক প্রতিষ্ঠাতা সদস্য ন্যাটোর। সেই ন্যাটোর বিরোধিতা করতেছে। সেই ডেনমার্কের বিরোধিতা করতেছে। এমনকি ডেনমার্ক এও বলেছে যে, "তুমি যাই ইচ্ছা তাই করো। যত ঘাঁটি বানাও, গ্রিনল্যান্ডে বানাও। এটা তুমি কিন্তু সেটা তুমি এইভাবে ঘোষণা দিও না।" এটাও মানে অর্থাৎ আমি বলছি যে, "ভাই আপনি আসেন, আমার বাড়ির পাশে এসে আপনি ঘাঁটি বানান। আমি আপনার টাকা পয়সাও দিব, সহযোগিতাও করব, সমর্থনও করব। তারপর আপনি আমার সাথে বিরোধ করতেছেন। মানেটা কি?" একেবারে ঘনিষ্ঠ লোকের সাথে বিরোধিতা করতেছে। আবারও বলি ডেনমার্ক ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য। তো এগুলো রাজনীতি আলাদা জিনিস রে ভাই। শুধুমাত্র এনে বলতেছেন ইরান শত্রু তাই না। ওইতে ডেনমার্কে গ্রিনল্যান্ড কোন দুঃখে দখল করতে যাবে? ওইখানেও কি ইসরায়েল আছে, ইরান আছে? নাই। কেন কারা রক্ষা করতে যায়? কাউকে রক্ষা করতেছে না। আর বলেন তেলের জন্য ইরান না, তেলের জন্য ইরান আছে। তেল বন্ধ করার জন্য যাইতেছে। চায়না যাতে সেখানে ঢুকতে না পারে। এই ইরানের তেল আমেরিকা তখন তার বন্ধু রাষ্ট্রকে দিবে। নিয়ন্ত্রণ করবে। আর সৌদি আরব বললেন, সৌদি আরব, দুবাই, কাতার এগুলো সবাই একযোগে সাইন করে চলে আসছে। গিয়ে খোঁজ নিয়ে দেখেন। এটা একদিন জানবেন। আমি যেটা বললাম ১০ বছর ২০ বছর পরে তারাই বলবে যে তারা লিখিত চুক্তি দিয়ে আসছিল যে ইরানে হামলা করুক। আর ইরানে তো হামলা হবেই। আমি ১ বছর আগে বলেছি। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলেছি যে ইরান আর পাকিস্তান ভাঙবে। ইরান আর পাকিস্তানের পরিস্থিতি খারাপ হবে। কিন্তু আমি ভেবেছিলাম পাকিস্তান আগে ভাঙবে, পরে ইরানের পরিস্থিতি খারাপ হবে। কিন্তু এটা ইরান আগে চলে যাচ্ছে।
পাকিস্তানের ভবিষ্যৎ কেন আমি বললাম জানেন? কারণ এই ইরানে যে হামলা হবে, যেদিন সৌদি আরবের সাথে ইরা পাকিস্তান চুক্তি করল, তথাকথিত সামরিক চুক্তি করল, আমি সেদিনই কিন্তু অট্টহাসি দিয়ে বলেছিলাম, এই আমেরিকার সৈনিক গোলাম, এ কিন্তু ইরানে হামলা করবে। আপনাদের বলে দেই, এই যে ইরানে হামলা হবে, পাকিস্তান থেকেও কিন্তু বিমান উড়বে। লিখে রাখেন। যদি যুদ্ধ স্প্রেড করে, মানে দীর্ঘমেয়াদী হয়ে যায় কোনো কারণে, ধরেন আসলে তো দীর্ঘমেয়াদী হবে না, সেই বিষয়ে পরে আসতেছি। আসলে তো ইরান আমেরিকার যুদ্ধ দীর্ঘমেয়াদী, অনেকে বলছে ভিয়েতনামের মতো হবে, অনেকে বলছে ইরানের এই বিপ্লবী আছে, এই কি ইউআরজিসি মেয়ারজিসি, তাদের ফিদাইন আছে, এটা আছে, কসু কিছুই হবে না। ভাইরে ভাই, যখন আপনার আকাশ জ্যাম আর ক্লোজ করে দেয়, ইরানের একটা বিমান, একটা পাখি উঠতে পারবে না যখন আমেরিকা হামলা করবে। একটা পাখি উঠতে পারবে। সাদ্দামের বেলায় দেখেন নাই কি হয়েছে, কোন কসুটা হয়েছে? সাদ্দামের যুদ্ধের সময় এখন তো কোনো ফ্লোই নাই, এখন তো বিশ্বযুদ্ধ হবে বলছে কেউ বলে নাই, বলছে আমেরিকা ধ্বংস হবে বলে নাই। সাদ্দামের সাথে যখন যুদ্ধ লাগে, আরে বাবা রে বাবা, বাংলাদেশের অলি গলির গায়ের মানে ক্ষেতের পাথর বুঝেন, ক্ষেতের আইল ওইখানে বসে বলে আমেরিকা চ্যাচ চ্যাচ শেষে যাও গা। আমেরিকার কোন কিছু হয়েছে? হয় নাই, হবে না। সাদ্দাম কি হয়েছে, এত লম্বা লম্বা 10 লাখ বিপ্লবী গার্ড আছে, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, কোন কসুটা হয়েছে? কেউ তার পক্ষে নেয় নাই। রাশিয়া তার পক্ষে নিয়েছে। মাত্র 6 ঘন্টা আগে রাশিয়া চলে গেছে ইরাক থেকে, ফ্রান্স চলে গেছে। ফ্রান্স ইরাক যুদ্ধে আমেরিকার পক্ষ নেয় নাই বলে 15 বছর ব্যবসা করতে দেয় নাই মধ্যপ্রাচ্যে আমেরিকাকে। এই আমেরিকা ফ্রান্সকে ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই, পরে আপোষ করেছে এই ফ্রান্স গিয়ে আমেরিকার সাথে। সাফা মারলেই হবে। তেমনি ইরানে যেদিন ধরবে, ইরান আসবে, ইরানের পক্ষে রাশিয়া আসবে। চাইনা আজ পর্যন্ত কোনোদিন তার বন্ধুর জন্য সৈন্য পাঠাইছে? কোনোদিনই পাঠায় নাই। রাশিয়া কি করে, তার বন্ধু যে সে বিপদে পড়লে তাকে তার দেশে যাওয়ার সুযোগ দেয়। বড়জোর ক্ষমা নাই, পালায় যদি কপালের জোরে চলে যাইতে পারে রাশিয়ায়, সেটা হলো আলাদা বিষয়। উত্তর কোরিয়া বা রাশিয়ায় পালায় যাবে। এটা যদি কপাল ভালো থাকে। কিন্তু কি করবে? আমেরিকা এখানে কি করবে জানেন? আপনাদের বলে দেই আমি। আমেরিকা এখন নতুন কিছু অস্ত্র, আরে ভাই এখন কি বন্দুকের যুদ্ধ আছে? আপনাদের মনে নাই ইরানের বিজ্ঞানীরা কয় সময় দূর, 15 মাইল দূর থেকে গুলি করে মারছে এআই দিয়ে। এখন তো এআই দিয়ে আপনি গান লেখেন, এআই দিয়ে আপনি কি ফেসবুক পোস্ট লেখেন। বহু আগে এআই দিয়ে গুলি করে ইরানের বিজ্ঞানী মেরে ফেলছে ইসরায়েল। 1500-1600 কিলোমিটার দূরে থেকে। আমেরিকা ইরানকে যুদ্ধ আরেকটা কারণে করবে। সেটা হলো সামরিক কারণ। সেটা হলো তার অস্ত্রগুলো পরীক্ষা করবে। তার নতুন অস্ত্র আছে। বন্দুক তো সবাই জানে কি আছে। বন্দুক, ট্যাঙ্ক, কামান, মিসাইল সবই তো জানে নতুন অস্ত্র। এগুলো কি নতুন অস্ত্র? এটা তো সবাই জানে। নতুন অস্ত্র এখানে লেজার। মানে আমি বিজ্ঞানের ছাত্র না, এগুলো মনে রাখতে পারি না। ঠিক আছে? তারা বিশেষ অস্ত্র আবিষ্কার করেছে। সেগুলো পরীক্ষা করবে, ব্যাটল গ্রাউন্ড। আগামী অর্থাৎ ৩য় প্রজন্মের অস্ত্রের পরীক্ষাগার হচ্ছে এই ইরান যুদ্ধ। কোথায় আপনি অস্ত্র পরীক্ষা করবেন? সে যেগুলো মারে, যে ২য় বিশ্বযুদ্ধ হয়েছে। জাপান তো সারেন্ডার করেছিল। সারেন্ডার করে নাই? তারপর বোমা মারল কেন? লিটল বয় মেরে দিল কেন? কারণ ওটা পরীক্ষা করতে হবে জাপানের উপরে। পরীক্ষার একটা, জাপান সারেন্ডার করে দিছে। সে বলছে আমি যুদ্ধ করব না। সকল ক্ষতিপূরণ দিবে। বিনা শর্তে সে আত্মসমর্পণ করছে। তারপর কেন হামলা করে নাই? ইরান হবে ব্যাটল গ্রাউন্ড আমেরিকার সর্বশেষ অস্ত্রগুলো পরীক্ষা করার জন্য। আর ওই তুরস্কের ড্রোন মনে অনেকে বলছে রাশিয়া অস্ত্র দিচ্ছে, চায়না প্রতিদিন বিমান যাচ্ছে। কোনো কিছুই কাজ করবে না। বললাম তো, ইরানের আকাশে আমেরিকার আমেরিকার বিমান হামলায় তছনছ হয়ে যাবে, বিধ্বস্ত হয়ে যাবে। ওই যে যখন কি অক্টোবর মাসে যখন হামলা করলো, ২৩-এ যখন ইসরায়েলের লোকজন ধরে নিয়ে আসলো। হায়রে বাংলাদেশের মানুষ খুশি। বাংলাদেশের ভাঙ্গুরা কত খুশি চৌধুরী ভাই হয়ে গেছিল। একেবারে এই যে ইসরায়েল শেষ। আমরা তখনই বলেছিলাম যে হামাসের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখনই বলেছিলাম হুতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন আমাদের কথা হাসাহাসি করছেন। আমাদের ইসরায়েলের দালাল বলছেন। আরে ভাই আমরা তো ক্রিটিক, আমরা সমালোচক, আমরা সত্য কথাটা তুলে ধরি, আলোচক, সমালোচক। আমার কাজ তো কারো লাভ ক্ষতি না। আমি আপনাদের বিষয়টা তুলে ধরলাম। এখন আপনার পছন্দ না হইলে আমি কি করব? আপনার মতের সাথে আমার মত নাও মিলতে পারে। এর জন্য আপনি গালাগালি করবেন। কত না গালাগালি করছেন। আচ্ছা এখন হামাস কোথায়? এখন একর্ড হইতেছে, পাকিস্তান সৈন্য দিতেছে, আর বাংলাদেশ তো হাঙ্গা হওয়ার জন্য সৈন্য নিয়ে, ওই যে রজার খলিল নাকি ফজার খলিল ইউনূসের একটা দালাল, গোলাম ইবনে কুলাল, সে তো বলছে যে সে তো এখন সৈন্য দেওয়ার জন্য রেডি। পাকিস্তান তো রেডি। টেকার দরদাম নিয়ে কথা হইতেছে যে বেতন কত দিবে, $১০০ না $১,০০০? ধরেন $৫০০, $২০০, $১২০০ দিয়ে দিলে রাজি হয়ে যাবে। ঠিক আছে? বড় জোর $১২০০ বেতনে চাকরি করবে এরা। আর বাংলাদেশ তো মাগনায় কামলা দিতে চাইছে ইসরায়েলের। ওই খলিলের কাম বাচ্চা, ওই কি, আরে কি আমাদের কি, ওই যে আরেক কি ফটোগ্রাফার একটা দৃশ্যই নাকি ফইদুল, ওর ট্রলারে কাম পাচ্ছে, ওর আব্বা পাকিস্তান যাইতো না, কামলা দিতে যাইতেছে।
আর ও যে সরকারের ক্ষমতায় আনছে, এই যে শহীদুল, ওর সরকার, এই ইউনূস সরকারের যে কি প্রতিরক্ষা নাকি কি জাতীয় নিরাপত্তা বানাইছে, আর কইত্যা রোহিঙ্গা খলিলেরে ধরে নিয়ে আসছে। রজার খলিল নাকি রোহিঙ্গা খলিল। সে তো নিজে হাঙ্গা বইতে চাইতেছে ওইখানে গিয়ে সৈন্য দিতে চাইতেছে গাজাতে। তো এগুলো মাথায় রাখতে হবে। এগুলো পরিকল্পনা আপনি তাদের "তু আয়া নেহি তুজকো লায়া গয়া।" ফাঁদে পা দিতেছে এগুলো। এই ইরান যুদ্ধটা একটা আমেরিকার জন্য ফাঁদ না। সবার জন্য। কেউ বলছে বামপন্থীরা বলতেছে বা কেউ বলতেছে এটা ভিয়েতনাম হয়ে যাবে। কিছু হবে আমার। কিছুই হবে না। ইরানের বাবার ক্ষমতা আছে ১০ বছর যুদ্ধ চালাবে ভিয়েতনামীদের মতো। ভিয়েতনাম কি নিজের সৈন্য ৬০,০০০ মারছিল। আপনারা কি জানেন যে ৬০,০০০ মানুষ হত্যা করছে? অনেকে আমাকে মেসেজ দিয়েছে ২০,০০০। আমি সর্বশেষ খবর পেয়েছি, সর্বশেষ যে খবর ইরানীদের কাছ থেকে বলছে যে ৬০,০০০ মানুষ মারা গেছে। ৬০ থেকে ৭০,০০০ মানুষ মেরে ফেলছে। আপনি কি মনে করছেন এগুলো এমনি ছেড়ে দিবে? ভিয়েতনামে কি ভিয়েতনাম সরকার ৬০,০০০ লোক মারছিল? মারে নাই। নিজ দেশের লোক মারে নাই। তাই ভিয়েতনামে যুদ্ধ দীর্ঘমেয়াদী হইছে। এখানে তো ভিন্ন জিনিস। এখানে তো মোল্লাতন্ত্র। এমনকি এর সাথে শিয়া সুন্নি মুসলমানদের বিরোধ আছে। এটাও আপনাদের বুঝতে হবে। কোনদিনই একটা সুন্নি মুসলমান শিয়া মুসলমানের উত্থান মেনে নিবে না। ওই যে কালকে যদি সৌদি আরব ইরানের সাথে যুদ্ধে যায় বাংলাদেশের মুসলমান কোন দিকে থাকবে? 99% চলে যাবে। এই যে মোহাম্মদপুরে কয়টা শিয়া ছাড়া সব তো চলে যাবে সৌদি আরবের পক্ষে। যাবে না? অবশ্যই যাবে। বাংলাদেশের মুসলমানরা তো তাদের মুসলমানই মনে করে না শিয়াদের। আপনি বলেন লামাযাবি যারা আছে লামাযাবির তো বেশিরভাগ হলো জামাত ইসলাম করে। বলেন তো দেখি তাদের প্রকাশ্যে এসে বলতে বলেন শিয়া মুসলমান লিখে দিতে বলেন ফেসবুক পোস্টে। কারো মায়ের ভাতারের ক্ষমতা হবে আল্লাহ হাদিস করে তারা লিখবে মুসলমান ইয়ারা ইরান। লিখতেই পারবে না সে। লিখতে বলেন। আমি তো চ্যালেঞ্জ দিলাম এটা আপনি লিখতে বলেন। পারবে না সে লিখবে না। তারা সবাই জানে যে শিয়ারা কাফের। তো এই যে এই সুযোগটা নিয়ে নিবে। তুরস্ক বলতেছেন ড্রোন দিছো, ড্রোন দিয়ে কি হবে? তাদের ড্রোন ৫,০০০ ওই আমরাও শুনছি ইরানের মিসাইল এত বড়। এমনও শুনছি যেন আল্লাহর ফেরেশতারাও আসবে। ইরাকের সাথে যুদ্ধ করতেছে। ইরানের ব্যাপারে আল্লাহর ফেরেশতার নাম এখনো আসে নাই। কয়দিন পরে ওইটা বলতেছে না। কারণ এই দেশে বললামই তো তেহরান সিয়া বলে মুসলমানরা বাংলাদেশে মিছিল করতেছে। নাহলে এত মিছিল করতো? ২-৪টা বামপন্থী মিছিল-টিছিল করতেছে বিভিন্ন জায়গায়। ওই মিছিল পর্যন্ত সারা। সৌদি আরব রাশিয়া যাবে সৈন্য দিতে। ওই যে প্রতিদিন চাইনিজ বিমান যাইতেছে না তেহরানে, কোনো কাজই করবে না। শুনেন, ওই জামাল ভাইয়ের একটা গল্প বলি ভাই। আমি তো গল্প বলি। কয় তোরা কেডা মারছে রে? কয় ভাই আর মারছে। কে মারছে? কয় চল দেখে আসি। কে মারছে তোরে? চল যাই। গাধায় বলছে, শিয়ালের বলছে যে তোর মারছে কারা? কয় আমার মারছে জঙ্গলের মধ্যে একটা প্রাণী আছে মারছে। চল যাই। শিক্ষা দিমু তোর তোর এত বড় সাহস তুই আমার লগে থাকস তোরে মারলো। গাধায় কারা কইতে শিয়ালে কারা কইতেছে গাধারে। গাধা নিয়ে গেছে কারা মারছে দেয়া দিছে সিংহরে। তখন গাধা কি কয় জানেন? গাধা কি কয় তুই নিশ্চয়ই নখাম করছস তাই তো তোর সিংহ মারছে এমনি মারছে। তো ইরান যেদিনকে তামা হয়ে যাবে না সেদিন ওই সবাই বলবে যে ইরানেরই ভুল আছে। তখন কেউ বলবে ইরানের খোমেনিরে আমেরিকা বানাইছে। কেউ বলবে ইরান অমুসলমান। কেউ বলবে এখন যখন বলতেছে ওইখানে ইসরায়েল আর কি আমেরিকার গোয়েন্দারা যায় ভর্তি হয়ে আছে। এরা করতেছে। বাংলাদেশে কি করছে? বাংলাদেশ এটা বলতে লজ্জা করে যে আমেরিকার দালালের আন্দোলন করছে। এটা বলতে লজ্জা পায়। বাংলাদেশের মুসলমানরা এতই হিপোক্রেট, বাংলাদেশের চিংকমারা এত বদমাইশ, ইরানের এই সমর্থন দেয়। সবাই না, অধিকাংশ সমর্থন দেয়। অনেকের হত্যা অনেক ৬০,০০০ মারছে ওটা জায়েজ। আর বাংলাদেশে শেখ হাসিনা ৪০০ মারলে হারাম। আপনার ৬০,০০০ মারলে সমস্যা নেই। ওটাই আমেরিকার ইসরায়েলের দালালদের মারতাছে। বুঝতে পারছেন তো? কিন্তু যখন সফল হয়ে যাবে তখন কি বলবে? ওই যে গাধার শিয়ালের দশা হবে। কয় তোরে কি এমনি চর মারছে? নিশ্চয়ই তুই ভুল করছস। তো ইরানের কয়দিন পর যখন ইরান তামা হয়ে যাবে ইরাকের মতো, তখন দেখবেন সব ঠান্ডা। সমস্যাটা হবে মধ্যপ্রাচ্যে কেউ বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়া যাবে, কিছু হবে? কিছুই হবে না। কি হবে? আরে ভাই যখন আপনি ব্রিডিং গ্রাউন্ড ধ্বংস করে দিবেন, তো সেখানে আপনি ডালপালা কোথায় হুতি পাবেন? কোথায় হিজবুল্লাহ পাবেন? নাই। কারো খুঁজে পাবেন না আর এখানে লাগায়। ইরান যখন ধ্বংস হয়ে যাবে মানে ইরান মানে ইরানের দেশের কথা বলি নাই। ইরানের খোমেনি সরকার। কারণ ইরান একটা আধুনিক রাষ্ট্র। ইরান অত্যন্ত পৃথিবীর ইতিহাস প্রাচীন ইতিহাসের একটা পারস্য সভ্যতা আছে। তার প্রচুর ইতিহাস রয়েছে। তো ইরানের কথা বলি নাই। বলছি খোমেনি শাসনের পতন ঘটার পরে আপনি হুতি, খুতি, হামাস এগুলো খুঁজে পাবেন আর এখানে লাগায়। এদের ফুয়েল কে দেয়? এই যে আজকে যারা হামাসের পক্ষে আপনাকে বলি যখন হামাস পয়দা হয় তখন আমি ছাত্র। আমি যখন বলছি এটা ইহুদিদের, ঠিক আছে? না, আমি তখন বলছি যে ওরা বলতো তখন এই বাংলাদেশের মানুষরা বলতো এটা ইহুদিরা বানাইছে হামাস।
বলেন নাই? আমার বয়সী যারা বলেন বুকে হাত দিয়ে। যখন এই হামাস তৈরি হয় তখন বাংলাদেশে প্রচার চালে নাই, পত্রিকায় আসে নাই, মানুষজন বলে নাই যে হামাস ইহুদিদের তৈরি, এখন হামাসের পক্ষে। মানে এই বাংলাদেশের মানুষের আকল, এই মুসলমানদের আকল বোধহয় একটু কম। এদের চিন্তা করার শক্তি লোপ পাওয়া যায়। এই বামপন্থীরা বলছে হামাস তখন ইয়ারা তৈরি। দৃক শহীদুলের বলেন, ওই সুধীর ভাইরে বলেন, কমরেড আনুক বিহারীকে বলেন, বলে নাই এটা হামাস ইহুদিদের তৈরি, বলে নাই? আমি সাক্ষী। না করেন ওই সময়ের তাদের বিবৃতি শুনেন, ওই সময়ের বিবৃতি শুনেন, তাদের বক্তব্য শুনেন। হামাসকে তারা তখন সন্দেহ করতে, বলতো হামাস ইহুদিদের তো এখন হামাসের পক্ষে। এই দৃক শহীদুল এত বড় বদমাইশেরা। এগুলো হলো রাজনীতি, আপনাকে হিসাব করবেন। যারা মনে কোনো মেজর আমাকে বলেছে, কর্নেলও বলেছে যে যুদ্ধ হলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কিছুই হবে না। আপনাকে রাজনীতি আর কূটনীতি বুঝতে হবে, কিছুই হবে না। কারণ মধ্যপ্রাচ্যে ইরাক, এই ইরাক থেকে হাজার হাজার লোক নিয়ে ভিতরে হত্যা করাইছে, ইরাক থেকে মিলিশিয়া বাহিনী নিয়ে। একটা মানুষ এই দেশের মানুষ প্রতিবাদ করে না, ওটা হালাল হয়ে গেল না? এই দেশের মুসলমান এরকম হিপোক্রেট সারা পৃথিবীতেই। কোথাও একটা মুসলমান মারা গেলে সারা পৃথিবীর মুসলমান আন্দোলন শুরু করে, মিছিল শুরু করে, বাম মন্দিরে সহ। কই এটা নিয়ে মিছিল করলো না কেন? ৬০,০০০ লোক মেরে ফেললো। ও ইরান মারছে, অন্য মারলে যায় না। এটা যখন হারবে দেখবেন খোমেনি পতন ঘটে যাবে, এরাই বলবে যে এটা কি বলবে জানেন, আমেরিকার পতন ঘটার পর কি বলবো আমি বলে দেই। মুসলমানরা বলবে এটা শিয়া কাফের। ওই যে কোন বিজ্ঞানী যেন বলেছিল না, আইনস্টাইন সম্ভবত নাকি, যে যদি আমি সফল হই তাহলে আমেরিকান, আর যদি সফল হয় তাহলে ইহুদি বলে খেদাই দিবে যে সে ইহুদি। ইরান তো হারবে মাস্ট, যদি কোনো কারণে জিতে তাহলে আমার ভাই ভাতিজা। আর হেরে গেলে কি বলবে যে ইরান তো আমেরিকারই তৈরি। আমেরিকার নাটক, এগুলো বলবে। দেখেন আপনি লিখে রাখেন আমার কথা। আমি যে বললাম এগুলো আপনি রেকর্ড করে, আমার এই ইউটিউব চ্যানেল থাকবে কিনা আমি তো জানি না। আমার এই কথাগুলো আপনারা মনে রাখেন, আপনাদের সাক্ষী বানাইলাম। আমি যা বলি হয়তো কিছুদিন আগে আর পরে মিল হয়, তার মানে আমি জ্যোতিষ নই। আমি হিসাব করি ইতিহাস থেকে, মিলাই। সাদ্দামের বেলায় মানুষ কি বলে নাই, ধ্বংস হয়ে যাবে আমেরিকা, পৃথিবী সহ আলিফের, এই যে তখন আলিফ আছে, আল্লাহ বলছে এটা অমুকখান থেকে এটা বেতন, কত কথা মসজিদে, মাদ্রাসায়, রাস্তাঘাটে। আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ মিলে মিছিল করছে, আমরা সবাই সাদ্দাম সেনা, ভয় করি না, বুলেট বোমা। আমি জানি আমার এই কথা যারা শুনতেছে তাদের এখানে দর্শক থাকবে আমার এলাকার, তারাও এটা শুনতেছে, এবং এগুলো যারা বলছে তারা আমার কথা শুনতেছে। আপনি বলেন নাই আমরা সবাই সাদ্দাম সেনা, ভয় করি না, বুলেট বোমা? ছাত্রলীগ মিছিল করেছে, রিয়েলি আই এম নট জোকিং। ছাত্রদল মিছিল করেছে, শিবির তো করেছেই। আমি নিজে ছাত্রলীগের এই মিছিল শুনে নিজের কানে শুনেছি, দেখেছি। আমি নিজে ছাত্রদলের মিছিল শুনেছি, আমরা সবাই সাদ্দাম সেনা, ভয় করি না, বুলেট বোমা। করেন নাই মিছিল? করছেন কিনা? তারপরে এই দেশে মিছিল হয় নাই যে আমরা হব আফগান, বাংলা হবে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এই মিছিল করার লোক আমেরিকা থেকে। ঠিক আছে? সারাদিন আমেরিকা জুম্মা নামাজ শুধু করে, হাল্লাহ আমেরিকা ধ্বংস করে দাও। ফজর নামাজের পরে দোয়া করে, আসে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ গো ডিবি লটারি দাও। এই জন্য আল্লাহ আমেরিকা রক্ষা করে দিয়েছে। শোনেন, আমেরিকান না টাকার অভাব, না তেলের অভাব, না তার সামরিক শক্তি, কিছুই না। তার দরকার হলো প্রভাব। সে প্রভাব বিস্তার করার জন্য সব জায়গায় এত কিছু করে। এইখানেও বাংলাদেশেও আসছে তার প্রভাব বিস্তারের জন্য, ইরানেও যাবে তার প্রভাব বিস্তার করার জন্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে, সেটা তার প্রভাব বিস্তার করার জন্য। অর্থাৎ আমেরিকা মেসেজ দিল যে আমার সাথে বড় মাতাব্বর, বড় চৌধুরী, বড় মন্ডল, বড় বালেশ্বর বাল তোরা কেউ না, তোরা চ্যাটের বাল, বলে দিছে আমেরিকা। একটা প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, একটা বিবৃতি দেওয়ার সাহস নাই কার বাংলাদেশে। পৃথিবীর কোন রাষ্ট্রপতি কি বিবৃতি দিচ্ছে বলেন? রাশিয়ার প্রেসিডেন্ট কোনো কথা বলছে? চায়না কোনো কথা বলছে? এটা চায়নার রাশিয়াকে দুর্বল করার জন্যই তো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে। তেমনি ইরানকেও কুপকাত করবে। কি কারণ আমি বলি, ইরানকে আর যেটা বলতে কেন পাকিস্তানের নাম নিয়েছে শিরোনামে, সেটা হলো এই ইরান থেকে হামলা করবে, এই পাকিস্তান থেকে হামলা করবে ইরানের উপরে। এটা আমি আপনাদের আগেই বলে রাখছি। আমি চুক্তি হওয়ার আগেই, যেদিন সৌদি আরব চুক্তি হয় তার আগে বলেছি একদিন করবে হামলা, নিশ্চিত থাকেন হামলা করবে। তো ইরান তখন ওই যে মরার আগে একটা ঝলক দেয় না, পাকিস্তানে হামলা করবে ইরান, সে ইসরায়েলে হামলা করবে। যে সাদ্দাম বলছিল না ইরানে হামলা করবে, স্কার্ট মিসাইল মারছিল, কিছু হয় নাই। তো ইরান ওইরকম সে হামলা করতে চাইবে মরার আগে, কিছুই হবে না। ওই সৌদি আরব ঘাঁটি দেবে, দুবাই ঘাঁটি দিবে, কাতার ঘাঁটি দিবে, আবার ট্রাম্পকে আব্বা ডাকবে। লিখে রাখেন আমার কথা। আরে ভাই লিখে রাখেন, এই পাকিস্তান সৈন্য দিবে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়। ইরান থেকে হামলা করবে আমেরিকা।
এবং আমেরিকান সৈন্য এই পাকিস্তানি সৈন্য আমেরিকার প্রক্সি বাহিনী হয়ে ইরানের বিরুদ্ধে লড়বে, লিখে রাখেন। কারণ আমেরিকার সম্পর্কে, এই পাকিস্তান সম্পর্কে আমেরিকার আদালতে বলা হয়েছিল যে এদের কিছু ডলার দিলে এরা মায়ের বিক্রি করে দেবে। এটা অন রেকর্ড যে পাকিস্তান ডলার দিলে তারা মাকে বিক্রি করে ফেলবে। এটা আমেরিকার আদালতে আলাপ করেছে, এবং এটা শুধু আদালতে আলাপ করেই ক্ষান্ত হয় নাই, এটার আবার রেফারেন্স টেনেছে সাবেক প্রধানমন্ত্রী, যখন তিনি প্রধানমন্ত্রী ইমরান খান নিজে বলেছে, এটা আবার রেফারেন্স দিয়েছে যে পাকিস্তান সম্পর্কে তারা শুধু যে বেগার তা না। শুনেন, মানুষ দুর্বল হইলে, গরিব হইলে বা নিঃস্ব হয়ে গেলে বেগিং করে, এটা অপরাধ না? বেগিং করা খারাপ, দৃষ্টিকটু, নিম্ন রুচি, জঘন্য, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা অপরাধ না। এরা তো বেগার জাতি আছে। একটা মানুষকে কখন কেউ বলার সাহস পায় যে তুই তোর মায়ের বিক্রি করে দিবি টাকার জন্য? কত নিচু জঘন্য একটা জাতি হইলে এটা পৃথিবীর একটা জাতি সম্পর্কে বলেছে, সে হলো পাকিস্তান। যদিও পাকিস্তান নামে কোনো জাতি নাই, কারণ পাকিস্তানের তো কোনো জাতি কোনদিন ছিলই না। এই পাকিস্তান সম্পর্কে, বর্তমান পাকিস্তান সম্পর্কে বলা হয়েছে যারা টাকা হইলে এই দেশের পাকিস্তানের জেনারেলরা মাকে বেঁচে দিবে। তো এই সেই পাকিস্তান ইরানে হামলা করতে, তখন আর কিভাবে জানেন? এই সেই পাকিস্তান যে পাকিস্তানে 10 লক্ষ মানুষ মিছিল করেছিল, শিয়া কাফের, শিয়া কাফের। যান গুগলে সার্চ দেন, তারপর ভিডিওগুলো দেখেন। বাংলাদেশের মিডিয়াতে লেখে না। ঠিক আছে, লেখে না। সার্চ দেন পাকিস্তানে 10 লক্ষ, পাকিস্তান টিভিতে পাবেন, বাংলাদেশ টিভিতে দেয় নাই। 10 লক্ষ লোকের মিছিল, 12 লক্ষ লোকের মিছিল দেখে, সেখানে শিয়া কাফের, শিয়া কাফের মিছিল করছে। পাকিস্তান টিভি, সব টিভি চ্যানেলে দেখাইছে, আমি দেখছি। বাংলাদেশে একটা টিভি চ্যানেলে মিছিল দেখাইছে? দেখায় নাই। কি বুঝলেন? আওয়ামী লীগ সরকারের আমলে এগুলো মিছিল হয়েছে, দেখায় নাই। আওয়ামী লীগের আমলে দেখায় নাই। তো এই জামাতের সরকারের আমলে দেখাবে পাকিস্তানে কি হইতেছে? আমি যেগুলো বললাম আপনি ফ্যাক্ট, আপনি এগুলো প্রমাণ করে দেখেন। যেটা বলতেছিলাম, এখন বুঝছেন তো কেন ইরানের সাথে পাকিস্তানের ভবিষ্যৎ আছে। তবে তারা ইরান যে কাজটা করবে, হরমুজ প্রণালীকে ব্লক করতে চেষ্টা করবে। কিন্তু হরমুজ প্রণালী যদি তারা ভুল করে ব্লক করার চিন্তা করে, এদের পরিস্থিতি কপালে আরো খারাপ আছে ইরানের কপালে। দেখতে পারবেন। এই যুদ্ধটা হয়ে যাবে অসম যুদ্ধ, কিছুই হবে না। ইরান ধ্বংস হয়ে যাবে, যত বাড়াবাড়ি করবে তত ধ্বংস হয়ে যাবে। কোনোদিন এটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে না, কারণ ইরানের ওই সামর্থ্যই নাই 10 বছর মেয়াদী ভিয়েতনামের মতো যুদ্ধ করবে। এত বম্বিং করবে, এত বম্বিং করবে, আর যে অস্ত্রগুলো থাকবে চোখেই দেখবে না তারা। ভাই, আপনার তো বন্দুক দেখতে হতো না, গুলি করতেছেন দেখতে হতো। আমেরিকা এখন সৈনিক নিয়ে যে মারামারি করবে, এখন কি যুদ্ধের দিন আছে? সৈনিক নিয়ে মারামারি করবে। এখন অনেকে আমাকে বলবেন যে তাহলে আফগানিস্তানে চলে গেল কেন? আপনি যুক্তি না, আপনি পয়সা থাকেন, সামনে দেখেন কি হইতে যাইতেছে। আর ওই আফগানিস্তানও আমেরিকা ঢুকবে, এটা ভবিষ্যৎবাণী করে। ওই আফগানিস্তান আবার আমেরিকা ঢুকবে, লিখে রাখেন আপনি। আফগানিস্তানে আমি বলেছিলাম যে পাকিস্তান ইরান আফগানিস্তানে হামলা করবে, করে নাই? আমি যখন বলেছিলাম আপনারা তো হাসাহাসি করছেন, কিন্তু আমি জানতাম করবে, করে নাই? বিমান হামলা করে নাই, কিছু ডলার দিয়ে দিছে, আফগানিস্তানে মেরে দিছে। তো এই হলো পাকিস্তান। ইরান আক্রান্ত হলে, পাকিস্তানের ভূমি ব্যবহার করলে অবশ্যই ইরান পাকিস্তানে হামলা করবে। আর ইরান চেষ্টা করবে সৌদি আরব ছাড়া সব জায়গায় হামলা করতে, মার্কিন ঘাঁটিতে। কিন্তু সে সুযোগ সে পাবে না। তবে রে হারামজাদা, পাবি না সেই সুযোগ দিবে না। কারণ আমেরিকা জানে যে ইরান কি কি করতে পারে, সবই জানে, কিন্তু আমেরিকা কি কি করতে পারবে এটা কিন্তু ইরান জানে না। বললামই তো, ইরানে এমন একটা ব্যাটেল গ্রাউন্ড, সেখানে চীনকে শিক্ষা দিতে এবং আমেরিকার নিজেদের অস্ত্র পরীক্ষা করতে, প্র্যাকটিক্যাল ক্লাস করতে, তার সামরিক যত ছাত্র আছে, বিজ্ঞানী আছে, গবেষক আছে, তাদের একটা ক্লাস জায়গায়, ক্লাসরুম। এই ইরান হবে একটা যুদ্ধের ক্লাসরুম, নতুন অস্ত্রের ক্লাসরুম, যেগুলো এখনো প্রয়োগ করা হয় নাই কোথাও। সে অস্ত্রগুলো প্রয়োগ করে, যেমন লেজার, রশ্মি আর কি, রশ্মি মানে বন্দুক না, ও দেখবেই না, ও দেখবে যেন 200 সৈন্য আছে, নাই, হাওয়া জাস্ট গায়েব হয়ে যাবে। এগুলো টেস্ট করবে, মানে আমি বলতে পারতেছি না, আমি বিজ্ঞানের ছাত্র না, আবার বলতে দুঃখিত, শব্দগুলো আমি বুঝি না, পড়ছি মুখস্থ করে। আমি তো জানেন যে আমি স্ক্রিপ্ট দিয়ে কথা বলতে পারি না, আমার স্ক্রিপ্ট ভালো লাগে না আমার ওগুলো, তাই আমি বলতে পারতেছি না, ভুল হয় বলে। সোজা হিসেবে বলে দিই, নতুন অস্ত্র যেগুলো চোখে দেখবে না কিন্তু মরতে থাকবে, কিছুই করতে পারবে না। ইরানের ক্ষমতা, ইরানে যেদিন ধরবে কেউ আসবে না ফিরাইতে, নো বাড়ি, নিশ্চিত থাকেন। এবার একটু কমেন্টস দিয়ে কিছু কমেন্টস পরে শেষ করি, কারণ আমার আরেকটা লাইভে যাওয়ার সময় আছে। ভাই, বাংলাদেশে কি হিন্দুদের ভবিষ্যৎ কি? ভাই, এটা নিয়ে বহুদিন বলে দিয়েছি, বাংলাদেশে হিন্দুদের বাংলাদেশে থাকতে দিবে না, এটা আমি বহু আগে বলেছি। এনে আমাদের আওয়ামী লীগের সাথে তর্ক হয়, বিএনপির সাথে তর্ক হয়, জামাত হইলে তর্ক করে, আর খোদ হিন্দুরা বলে যে আমি নাকি বলবো এই দেশে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না, সংখ্যালঘু থাকতে পারবে না, নিশ্চিত থাকেন। আওয়ামী লীগ ক্ষমতা আসলে, আমি বারবার বলেছি, আমার ইউটিউবের চ্যানেলগুলো সার্চ দিয়ে দেখতে পারেন, আমি বলেছি, লিখেছি যে
কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের থাকতে দেবে না। এটা পুরা পাকিস্তান, আফগানিস্তানের মডেল। এখানে চলতেছে। খুব কৌশলে বাংলাদেশের একটা সুন্দর কৌশলে বাংলাদেশের সংখ্যালঘু শূন্য করা হচ্ছে। কারণ এদের ১ম অপরাধ এরা হলো হিন্দু, ২য় মানে ১ম অপরাধ এরা মুক্তিযুদ্ধের পক্ষে, ২য় অপরাধ এরা হিন্দু। জি, মানে বাংলাদেশের মুসলমানদের দৃষ্টিতে। জি। এবং এও বলেছি যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে সকল দল মিলে শুকর নামাজ আদায় করবে সেটাও বলেছি। যাক এটা আসলে আমি আজকের বিষয়টা না তো কোন লাইভে যাবেন না আমি এখন যাব হলো আ আপনার প্রবাস দর্পণে যাব। প্রবাস দর্পণের পরে যাব হইলো আ বিপুল টক। বিপুল টকের পরে যাব পলিটিক্যাল ড্রামা সময়ের যোদ্ধা। জি, জি। দেখি ভাই এই বাংলাদেশি হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে আমি আম উম প্রীতম বোস, প্রতিম বোস তার চ্যানেলে বলছি, আমার চ্যানেলে বলেছি। আপনারা হলে দেখে নিতে পারেন। হুম। শেখ মাসুমিছিরা বলতে পারত মনে হয়। বুঝলাম না আপনার কথা। তাই উত্তর দিতে পারলাম না। বাহ! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বারোটা সাদ্দাম, বুশের মুখে হাক দাও। হ্যাঁ, হ্যাঁ, এগুলোও বলছে রাইট। আমরা তো বাংলা হবে আফগান এগুলো বলছে। কিন্তু এখন কারোই এখন যারা আফগান বানাইতে চাইছে তালেবান তারা এখন আমেরিকা থাকে। আর আমাদের বহুদিন মানুষেরা আমেরিকার দালাল বলে এখন যখন ভারতের দালাল বলে আমাদের আমেরিকার দালাল বলে গালি দিছে। কি একজন লিখছেন আসল বেশ্যা করা কি বেশ্যা কারা ফাঁস করে দিলেন দক্ষিণ আফ্রিকার ইসলামী স্কলার শেখ ইমরান হোসেন। বাংলাদেশ ইসলামপন্থীরা সশস্ত্র বাহিনী একই যাদের কেবলা ওয়াশিংটন আর বেহেশতি মিয়ামি লস অ্যাঙ্গেলসে। জি, সন্দেহ এটা এটা ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বামপন্থী নেতা এবং বুদ্ধিজীবী বাংলাদেশের এমেরিটাস অধ্যাপক। তিনি বহু আগেই বলেছেন মৌলবাদ আর সাম্রাজ্যবাদ একে অপরের বন্ধু। তাদের সামনে যতই যোগরা হোক ওটা আসলে সাপ লড়াইটা আমি বহুবার আমি নিজেও বলেছি। জি। বানিয়ে কি লাভ নাই? এই দেশের মানুষই চায় এই দেশ আফগানিস্তান হোক। ইরান, পাকিস্তান, বাংলাদেশ বর্তমান সময়ের যুদ্ধক্ষেত্র সময়ের অপেক্ষা। জি, ঠিকই বলেছেন। আমরা শুনেছি ইরানের সাধারণ জনগণের মধ্যে নাকি ধর্ম মানে না। হতে পারে। কারণ যেখানে যেটা প্রেশার বেশি মানুষ সেটা মানবে না। এইজন্য হতে পারে। হতে পারে। ইরান তো আধুনিক রাষ্ট্র ছিল। সেখানে অনেকে ধর্ম মানে না এটাই স্বাভাবিক হতে পারে। নাস্তিক হতেই পারে। বাংলাদেশেও প্রচুর নাস্তিক আছে। ওটা আপনারা হয়তো জানেন না। ভয় মানুষের কালকে মৃত্যুর ভয়ে বলে বাংলাদেশেও লক্ষ নাস্তিক আছে। লক্ষ। মানে আমার মনে হয় বাংলাদেশে ৫% অন্তত মানুষ নাস্তিক। সুতরাং ইরানে থাকতে হবে। ফরিদ ভাই অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। অনেকদিন পরে দেখি নাই মিস করছি ফরিদ ভাই। জি। আসছি আবার এখন তো পাবেন। আপনার মুখ ভারী লাগছে শরীরের প্রতি। জি, ঠিকই বলছেন। আমি এই ডাক্তার আজকে থেকে অনুমতি দিয়েছে অনলাইনে থাকার। এই কয়দিন অনুমতি দেয় নাই। ঠিকই বলছেন। আমি একটু মানে সবে রেস্ট নিতে বলেছে ফুল তারপরেও চলে আসছি। হ্যাঁ, মাঝে বিভিন্ন ধর্ম বিশেষ করে ইসলাম, নবী মুহাম্মদ সাহাবাদের অসংখ্য জঘন্য কর্মকান্ডগুলো নিয়ে না, এটা ভাই আমার কাজ না। আমি জঙ্গিবাদ ওটা আমি ওইগুলো পর্ব বানাই না। ওটা আলাদা। এজন্য বহু বলছি, এজন্য আগে বলছি। বলি মাঝে মধ্যে, ওটা আলাদাভাবে বলি। এইজন্য আইডি থাকে না ভাই। আমার আইডি নিশ্চয়তা দেন থাকতে। আমাকে কেউ YouTube চ্যানেল আমি আবারও বলি, আমাকে শুধু কথা বলতে দেন। সমাজ পরিবর্তন হবে না? হবে স্যারের বাপে হবে। কথা বললে কিছু হয় না? বাকশক্তি বিশাল ব্যাপার। ব্রহ্মার মুখ থেকে সরস্বতী যে পয়দা হইছে বাকশক্তির মাধ্যমে। মানে আমরা মাইথোলজিতে যদি যাই, বাকশক্তি একটা পাওয়ার। বাকশক্তি মানে অনেক কিছু। সেজন্য তো কথা বলি। কথা বলার সুযোগ নাই। ফরিদ ভাই কেমন জি? আপাতত ভালো আছি। আপনি সুস্থ হয়েছেন দেখে ভালো লাগছে। কণা জি। আপনার অনেক মেসেজ পাই। আমি দেখতে পারিনি। আজকে থেকে অনেকেরই মেসেজ দেখে উত্তর দিব। ধন্যবাদ ফেরদৌস কণা। আপনি আমাকে অনেক মেসেজ করেছেন। যার কাছে আমার মোবাইলটা আছে তিনি আমাকে বলেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিটি তথ্য সময়োচিত সত্য সুন্দর বিশ্লেষণ ধন্যবাদ। আমি চেষ্টা করি যে ভুল আমারও হতে পারে, হতে পারে। হ্যাঁ, এতদিন শুনতাম গন্ডারকে কাতুকুতু দিলে স্বাধীন আমাদের চুম্মা আমিনের ভেরিফাইড হ্যাঁ, জি। সুন্দর বলেছেন। ওটা নিয়ে আসবো, ওইটা নিয়ে লাইভে আসবো। বেশ কিছুদিন পর প্রবাস দর্পণে আজ রাত ৯ টায় আপনার দেখবো ভাবতে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। কি সাব্বির হোসেন জি, সুস্থ ভালো জি। আ হুম। রাবেয়া, সুস্থ থাকুন সবসময় মুক্ত চিন্তার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ। ধন্যবাদ আপনাকে। এই সময় আপনি কথা বলেন না এটা হয়। জি, নায়ক অসুস্থ ছিলাম আবার ফিরে আসছি। কথা বলব। অনেকদিন আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। জি, রাবেয়া। ফরিদ ভাই আপনার ভালো আছেন? আপনাকে আগের মতো দেখা যায় না। জি, আমি এই যে অসুস্থ ছিলাম এই কয়দিন। আর মাত্র ৮-১০ দিন। জি। আপনার Facebook আইডি কি এখনো হ্যাক হয়েই আছে। প্রিয় ফরিদ ভাই একটা আছে ২য় আইডি ওটা খুব একটা না। কিন্তু আমার যেটা ভেরিফাইড আইডি ওটা হ্যাকড। জি। প্রিয় ফরিদ ভাই কেমন আছেন? এক না রিপোর্ট ডিসেবল করে দিছে। আপনার স্বাস্থ্য এখন কেমন? আগের চেয়ে একটু ভালো। দেখে ভালো লাগছে আপনাকে ধন্যবাদ।
আ কি সাই কি সামিয়া। হ্যাঁ, আপনার শরীর স্বাস্থ্য কেমন? বিউটিফুল জি, ধন্যবাদ সকলকে। প্রবাস দর্পণে যাচ্ছি। কিছু পর দেখা হবে আবার।